আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পরিপূরক নিয়ে আলোচনা করব। পরিপূরকের অঙ্ক কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব। 2025 সালের এসএসসি পরীক্ষাতে পরিপূরকের অঙ্ক আসবে, এটা মোটামুটি নিশ্চিত। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ভিডিওটি একটু বড় হতে পারে, তো সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। প্রয়োজনে আমরা একবারের অধিক ভিডিওটি দেখব। তো প্রথমেই জানতে হবে আমাকে দুইয়ের পরিপূরক কাকে বলে। কোনো বাইনারি সংখ্যাকে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তাকে দুইয়ের পরিপূরক বলে। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে নিগেশন কাকে বলে। কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে নিগেশন বলে। এরপরে এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, যেমন চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে, যখন কোনো একটি সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। এবার আসি, কম্পিউটার সিস্টেমে ধনাত্মক চিহ্ন যুক্ত সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উপস্থাপনের জন্য তিনটি পদ্ধতি আছে। প্রথমটিকে বলা হয় প্রকৃত মান, দ্বিতীয়টিকে বলা হয় একের পরিপূরক, তৃতীয়টিকে বলা হয় দুইয়ের পরিপূরক। তা আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয়। ধরো এখানে আমি কয়েকটি সংখ্যা লিখেছি, এখানে লিখেছি +56, তার মানে এটি একটি ধনাত্মক সংখ্যা। এখানে আমি যোগ বিয়োগ কোনো চিহ্নই দিইনি, যদি কোনো চিহ্ন না থাকে ধরে নিতে হবে এটিও একটি ধনাত্মক সংখ্যা। এখানে লিখেছি 85। তা আসো আমরা এটা করে দেখি। তো 56 মানে হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি বাইনারি সংখ্যা গঠনের একটা পদ্ধতি। একের ডাবল হচ্ছে 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, 32, 64, 128, 256। এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 56 হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা চেষ্টা করি। 32 যোগ করতে হবে, 32 এবং 16 যোগ করলে হয় 48, 48 আর 8 যোগ করলে হয় 56। তাহলে আমাদের এই সংখ্যাটা যোগ করার প্রয়োজন পড়েনি। এখানে শূন্য দিব, এখানে শূন্য দিব, এখানে শূন্য দিব। আর দুইয়ের পরিপূরক গঠন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রকৃত মান গঠন করি বা একের পরিপূরক দুইয়ের পরিপূরক যেটি গঠন করি না কেন, মাথায় রাখতে হবে যেন আমাদের এই যে গঠন প্রণালীটা বা গঠন পদ্ধতিটা মিনিমাম যেন 8 বিট হয়। তো আমরা যদি এখানে সংখ্যাটা গুণে দেখি 1, 2, 3, 4, 5, 6, তো সামনে আমরা আরও দুটি শূন্য দিয়ে 8 বিট মিলিয়ে দেবো। এবার আস্তে আস্তে 44-এর মধ্যে এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 44 হয় সেটা আমরা দেখে নেব। 32, 32 এবং 8 যোগ করলে 40 হয়, 40 আর 4 যোগ করলে 44 হয়। এখানে আমরা শূন্য দেব, এখানে শূন্য দেব, এখানে শূন্য দেব। এখানেও দেখতে পাচ্ছি 6 বিট হয়েছে, আমরা দুটি শূন্য দিয়ে 8 বিট মিলিয়ে দেব। এবার দেখতে হবে কোন কোন সংখ্যা যুক্ত করলে 85 হয়। তো আমরা একটু দেখি যে 64 সাথে যদি আমরা 32 যুক্ত করি তাহলে না, 64 সাথে বেশি হয়ে যাবে, 16 যুক্ত করে দেখি কত হয়। 64 এবং 16 যদি যুক্ত করি তাহলে হয়ে যাবে 80। 80-র সাথে যদি 4 যুক্ত করি 84 হবে, 84-র সাথে 1 যুক্ত হলে 85 হবে। এই সংখ্যাটা প্রয়োজন পড়েনি, শূন্য দেবো। এটা প্রয়োজন পড়েনি, শূন্য দেবো। এটা প্রয়োজন পড়েনি, শূন্য দেবো। এখানে 7 বিট হয়েছে, আমরা একটি শূন্য দিয়ে 8 বিট মিলিয়ে দেবো। মিনিমাম 8 বিট হতে হবে। 8 বিটের বেশি যদি হয় 9 বিট, 10 বিট, কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখতে হবে 8 বিটের কম যেন না হয়। তো বাইনারি সংখ্যা লেখার পর 8 বিট যখন আমরা মিলিয়ে দেবো মিনিমাম, বা তার চেয়ে বেশি হতে পারে, কোনো সমস্যা নেই, মিনিমাম 8 বিট হতে হবে, তখন আমরা মিলিয়ে দেবো। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রকৃত মান। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখব যে দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করতে হয়। তো ধনাত্মক সংখ্যা মাথায় রাখতে হবে, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রকৃত মান গঠন করতে হয়, আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে দুইয়ের পরিপূরক গঠন করতে হয়। আর একের পরিপূরক যেটা আমরা একটু আগে পড়েছি সেটি মূলত সহায়ক ভূমিকা পালন করে। তো আসো আমরা দেখি 55কে আমরা যদি একটু ট্রাই করে দেখি, তাহলে যে কোনো দুইয়ের পরিপূরক বা ঋণাত্মক সংখ্যা গঠনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে শুরুতে এই সংখ্যাটিকে প্রকৃত মান করতে হবে। তো 55কে আমরা যদি প্রকৃত মান করি, দ্যাট মিনস ধনাত্মক করি, তাহলে কি হয় দেখো, 32 আর 16 হয় 48, 48 আর 4 হচ্ছে 52, 54, 55। এটা প্রয়োজন হয়নি, শূন্য দিব, এখানে শূন্য দেবো, এখানে শূন্য দেবো। কয় বিট হয়েছে গুণে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এই যে প্রকৃত মান আমরা বের করেছি, প্রকৃত মানকে ঠিক বিপরীতভাবে লিখলে, যেমন শূন্য জায়গায় আমরা 1 লিখব, শূন্যের পরিবর্তে 1 লিখব, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য,
এখানে শূন্যের পরিবর্তে 1, এখানে 3টি 1 আছে, 3টি শূন্য লিখব। এই যে আমরা বিপরীতভাবে লিখেছি এই জিনিসটিকে বলা হয় একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে যদি আমরা একটা 1 যোগ করে দিই, একের পরিপূরক ছিল এটি, এটিকে আমি কালার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটার সাথে যদি আমরা 1 যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে সেটা 2 এর পরিপূরক। 0 এবং 1 যোগ করলে 1 হয়, এখানে 0 বসে যাবে, এখানে 0 বসে যাবে, 1 বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে, 1, এখানে বসে যাবে 1। তাহলে এটি হয়ে গেল 2 এর পরিপূরক। মাথায় রাখতে হবে 2 এর পরিপূরক মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা তখনই পাওয়া যাবে, ঋণাত্মক সংখ্যার সূত্রপাত বা শুরু হয় কিন্তু ধনাত্মক সংখ্যা দিয়ে। তাহলে প্রথমেই যদি ঋণাত্মক সংখ্যা আমাদেরকে বলে তাহলে আমরা সেই সংখ্যাটার প্রকৃত মান বের করব, তাকে বিপরীত করে লিখব, লিখলে হয়ে যাবে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে 2 এর পরিপূরক। তারপরে আমরা যোগ করেছি কিন্তু এই দুইটা অংশ যোগ করেছি, এই লাইনটা 1 এর পরিপূরক এবং তার সাথে 1 যোগ করেছি। অনেকে আমরা দেখতে পাই যে ভুলে এটাও যোগ করে দেয়, এটা কিন্তু যোগ করা যাবে না। তো আসো আমরা দুইটি ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করি। আমরা দুইটি ছোট ছোট অঙ্ক প্র্যাকটিস করে দেখি। তো প্রথমে এখানে লিখেছি ঋণাত্মক 14 ও ধনাত্মক 12 যোগ করি। তো এক্ষেত্রে আমাদের লিখতে হবে 8 বিট রেজিস্টারে, এই কথাটা লিখলেও হয় না লিখলেও হয়। এটার পরিবর্তে আমরা যদি চাই, যদি আমাদেরটা 255 পর্যন্ত হয়, সংখ্যা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, 255 পর্যন্ত যদি হয় 8 বিট রেজিস্টারের কথাটা আমরা লিখতে পারি। আর 255 হচ্ছে বেশি হয়ে গেলে এই কথাটা আমরা লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে যাদের এটা মনে রাখতে অসুবিধা হবে তারা লিখতে পারো পরিপূরকে 2 এর পরিপূরকের ক্ষেত্রে, হ্যাঁ এভাবে লিখতে পারো। 2 এর পরিপূরকে যোগের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক, প্রথম সংখ্যাটা কিন্তু ছিল হচ্ছে বিয়োগ। তো ঋণাত্মক 14 এর আমরা জানি বিয়োগ সংখ্যা হলে সেটা কি বের করতে হয়, 2 এর পরিপূরক বের করতে হয়। তো এটা আমরা 2 এর পরিপূরক বের করেছি, 14 এর 2 এর পরিপূরক এই সংখ্যাটা হয়। এবং ধনাত্মক পরের সংখ্যাটা যেহেতু ধনাত্মক 12 এর প্রকৃত মান, এটা হচ্ছে ধনাত্মক 12 এর প্রকৃত মান। তো আমরা একটু প্র্যাকটিস করে দেখি আদৌ যেটা আমরা করেছি সেটা ঠিক আছে কিনা। এটার জন্য আমরা এই সংখ্যাগুলো একটু মুছে ফেলি। প্রথমে 14 কিভাবে হয়, কোন কোন সংখ্যা যোগ করলে 14 হয় একটু দেখে নিই। 8 4 12, 12 2 14, এখানে 0 দেব 8 বিট মেলানোর জন্য। এখানে একটা 0, 0 0 আর 0। এটাকে ঠিক বিপরীতভাবে লিখলে 1 হয়, 1 হবে, 1 হবে, 1 হবে, আর এখানে 0 0 0, এখানে হবে 1। তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে 1 আর 1 এর 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, 1 এখানে বসে যাবে। আর বাকি যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই এখানে বসে যাবে। তাহলে দাঁড়াচ্ছে 4টা 1 2টা 0 1 0। আমরা যদি দেখে নিই 4টা 1 2টা 0 1 0, এখানে যেটাই বের করেছি আমরা সেটাই কিন্তু এখানে লিখেছি 2 এর পরিপূরক। আর যদি সেটা, এটা মুছে দিই আমরা, যদি সেটা ধনাত্মক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা বের করব যোগের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা বের করব হচ্ছে প্রকৃত মান দিয়ে। তো 12 এর প্রকৃত মান হয় 8 আর হচ্ছে 4 12 হয়, এটার প্রয়োজন হয় না, এটার প্রয়োজন হয় নাই। আর এগুলোতে আমরা 0 দিয়ে দেবো 8 ঘর মিলানোর জন্য। তাহলে দেখো 4টা 0 2টা 1 2টা 0, 4টা 0 2টা 1 2টা 0। এবার এই যে এখানে আছে কি ঋণাত্মক চিহ্ন, এখানে আছে ধনাত্মক চিহ্ন। তাহলে আমরা যদি জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, এটা থেকে এটা বিয়োগ করে দিলে হয় 2 হয়, কিন্তু ঋণাত্মক সংখ্যা বড় হওয়াতে এখানে মাইনাস বসেছে। এবার এইগুলোতে সবসময় আমরা যোগ করব, এই পাশের অংশটুকু সবসময় আমরা যোগ করব। দেখো যোগ করে আমরা যদি দেখি তাহলে 0 আর 0 হয় 0, 1 আর 0 হয় 1, 0 আর 1 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 হয় 1, 0 1 হয় 1, 0 1 হয় 1। তাহলে মানে এখানে যে মানটা এসেছে এই মানটি হচ্ছে 2, যে সংখ্যাটা ঋণাত্মক 2 এর 2 এর পরিপূরকের মান। এই জন্য আমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই যোগের ক্ষেত্রে আমরা লিখব নির্ণয় যোগফল, লিখে এই উত্তরটা আমরা লিখে দেব। এবার যদি আরেকটা অঙ্ক আমরা একটু চেক করে দেখি, সেটা হচ্ছে এটা বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় সেটা দেখি। যোগের ক্ষেত্রে এক নিয়ম, কোনো কিছুই করতে হয় না। ঋণাত্মক থাকলে 2 এর পরিপূরক বের করব, ধনাত্মক থাকলে প্রকৃত মান বের করে আমরা অঙ্কগুলো খুব সহজে করে ফেলবো। তোমাদেরকে নোটটি আমি দিয়ে দেবো, তোমরা নোটটি দেখে দেখে আমার ভিডিওটি আরেকবার দেখলে তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রে একটু নিয়মটা পার্থক্য আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আগে বলেছি যদি 255 পর্যন্ত হয় 8 বিট রেজিস্টারের কথাটা লিখতে পারবো। তুমি 8 বিট কথাটা রেজিস্টারের কথাটা না লিখে তুমি চাইলে লিখতে পারো 2 এর পরিপূরকে বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই কথাটা লিখতে পারো। দেখো এই যে পরের সংখ্যাটাকে বলা হয় বিয়োজ্য, যেটা বিয়োগ করা হয় সেটাকে বলা হয় বিয়োজ্য। আর এটা হচ্ছে এইটা থেকে আমরা এটা বিয়োগ করবো, এই জন্য এখানে বিয়োজ্য হচ্ছে 10। তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে ধনাত্মক 20,
পরে আছে ধনাত্মক 10। তো বিয়োগের ক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যেটা বিয়োজ্য হবে সেই বিয়োজ্যকে নিগেশন করতে হয়। তার মানে হচ্ছে সে যদি ধনাত্মক থাকে তাকে ঋণাত্মক করতে হবে, সে ঋণাত্মক থাকলে তাকে ধনাত্মক করতে হবে, মানে উল্টা করে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা লিখেছি এখানে আরবিটারি স্টার, তুমি লিখতে পারো 2 এর পরিপূরকে বিয়োগের ক্ষেত্রে বিয়োজ্য, মানে বিয়োজ্যকে এখানে ধনাত্মক 10, বিয়োজ্য ধনাত্মক 10কে নিগেশন করে পাই ঋণাত্মক 10, এই কথাটা শুরুতে লিখতে হবে। লেখার পরে এবার দেখো এখানে এটা ধনাত্মক ছিল, তাহলে আমরা লিখবো ধনাত্মক 20 এর প্রকৃত মান। আমি একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা প্রকৃত মানটা বের করবে। আমি যদি একটা একটা করে দেখাতে যাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। আর যেহেতু এটা আগে ধনাত্মক ছিল, নিগেশন করার পর এটা হয়ে গেছে কি ঋণাত্মক, এই জন্য আমরা লিখবো ঋণাত্মক 10 এর 2 এর পরিপূরক, এটা আমরা বের করে নিয়েছি। এবার ধনাত্মকটা এখানে লিখবো, তার মানটা এখানে লিখে দেবো, ঋণাত্মকটা এখানে লিখে তার মানটা লিখে দেবো। এবার আসো, শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য, এ পাশে সবসময় যোগ হবে, বিয়োগ হোক আর যোগ হোক সবসময় এ পাশে বিয়োগ হবে। এই জন্য এটাকে বলা হয় বিয়োগের মানে যোগের মাধ্যমে পার্থক্য বা যোগের মাধ্যমে বিয়োগ, এভাবে পরীক্ষা আসে। আর পরীক্ষায় সবসময় মাথায় রাখবা বিয়োগ অঙ্কটাই পরীক্ষা আসে, যোগ অঙ্ক কখনো পরীক্ষা আসে না। তো এই পাশে যোগ বিয়োগ চিহ্ন থেকে করতে হবে, আর এই পাশে সবসময় যোগ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। আশাবাদ শূন্য আর শূন্য হয় শূন্য, শূন্য আর একে হয় 1, একে একে হয় 2। তোমরা জানো বাইনারিতে 2 মানে 10, 10 এর বসেছে শূন্য, বাকি আছে 1, 1 এখানে বসে গেছে। একে একে হয় আবার হচ্ছে 2, 2 মানে 10, 10 এর শূন্য, বাকি আছে 1, একটা এখানে ক্যারি হিসেবে চলে আসবে। আবার একে একে হয় 2, 2 মানে 10, 10 এর শূন্য, বাকি আছে 1, আবার একটা এখানে চলে আসবে। আবার একে একে 2, 10 এর শূন্য, বাকি আছে 1, আবার একটা এখানে চলে আসবে। একে একে 2, 2 মানে 10, 10 এর শূন্য, বাকি আছে 1। যেহেতু এখানে অঙ্ক করার কেউ নেই, একটা এখানে বসে গেছে। তো দেখো আমরা অঙ্কটি করেছি কিন্তু 8 বিটের। যত বিটের তুমি অঙ্ক করবে তার থেকে যদি উত্তরে 1 বিট বেশি আসে এটাকে বলা হয় ওভারফ্লো। দেখো এখানে আমরা করেছি 8 বিটের অঙ্ক, কিন্তু ফলাফলে চলে আসছে 9 বিট। তো এখানে আমরা এই জন্য লিখবো এখানে ক্যারি বিট, মানে এই যে সংখ্যাটা একটা আসছে, একটা কিন্তু যোগ বিয়োগ করে আসে নাই, সে কিন্তু কি হয়েছে ক্যারি হয়ে হয়ে আসছে। এই জন্য এটাকে লিখতে হয় এখানে ক্যারি বিট ওভারফ্লো হয়েছে, যা প্রযোজ্য নয়। নির্ণয় বিয়োগফল, আমরা বিয়োগফল লিখে এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস, 20 থেকে 10 গেলে 10 থাকে, যেহেতু ধনাত্মকের সংখ্যাটা বড় ধনাত্মক চিহ্নটা বসেছে। আর এখানে যে ওভারফ্লো হয়েছে এটাকে তো আমরা বাদ দিয়ে দিয়েছি, বাদ দেওয়ার পরে বাকি যে অংশটুকু আছে এখান থেকে এটুকু আমরা লিখে দেবো। 4টা শূন্য আছে, 1 শূন্য 1 শূন্য। এবার সৃজনশীল কিভাবে আসে সেই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করব। এই ভিডিওগুলো কয়েকবার করে দেখার চেষ্টা করবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমরা ঘ নাম্বারটা প্র্যাকটিস করি। এখানে লেখা আছে উদ্দীপকে উল্লিখিত এক্স ও ওয়াই এর মানের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। মাথায় রাখবা পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য বললে অবশ্যই 2 এর পরিপূরকের বিয়োগের নিয়মটা। তো আমরা এখানে লিখেছি দেখো উদ্দীপকে উল্লিখিত এক্স, এক্স এর মান দেওয়া আছে 473, এটা অক্টাল সংখ্যা, এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই। এটাকে আমি ডেসিমেলে রূপান্তর করেছি, তোমরা ডেসিমেলে ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করতে পারবে। রূপান্তর করলে 315 হয়। আমি একটু করে দেখাচ্ছি, দেখো 473 আমাদের ওয়েবসাইটের সিস্টেমটা আছে। 473টাকে যদি আমি রূপান্তর করি, অক্টালটাকে ডেসিমেলে রূপান্তর করি, তাহলে দেখো 315 আসে। তো আমরা এখানে লিখেছি 315, এবং ওয়াই এর মানটা অলরেডি ডেসিমেলে দেওয়া আছে, এই জন্য এটা রূপান্তর করার প্রয়োজন পড়েনি। তাহলে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে বড়, দ্বিতীয় সংখ্যাটা ছোট। যদি এরকম হয় তোমাকে কিছুই করতে হবে না, কিন্তু মাঝে মধ্যে দেখবে কি প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়, সেক্ষেত্রে তুমি বিয়োগ করতে পারবে না, এই জন্য একটা লাইন বাড়তি লিখতে হয়। সেটা আমরা পরের অঙ্কটাতে দেখব। এখন খুবই স্বাভাবিক আছে, প্রথম সংখ্যাটা বড় আছে, দ্বিতীয় সংখ্যাটা ছোট আছে। আর আমরা স্বাভাবিকভাবে জানি যদি এদের মধ্যে পার্থক্য করতে বলে, পার্থক্য কত হবে আমরা সবাই জানি, সেটি হচ্ছে 15। তো আমরা একটু করে দেখি। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 315, তাহলে আমরা এই জন্য লিখব 2 এর পরিপূরকের ক্ষেত্রে ধনাত্মক, এটা এখন ধনাত্মক সংখ্যা, কোনো চিহ্ন না থাকলে ধনাত্মক, ধনাত্মক 315 এর প্রকৃত মান। এটা আমরা প্রকৃত মানটা বের করেছি কিভাবে, দেখো তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা এখানে যদি 315 লিখি, 315 লিখে এটাকে, এটা ছিল বাইনারি ডেসিমেলের সংখ্যা, এটাকে অক্ট করলে কত হয় 100111011। দেখো আমরা এখানে লিখেছি। এবং এই যে পরের সংখ্যাটা এটাকে বলা হয় বিয়োজ্য, এখানে দেখো এটা হচ্ছে বিয়োজ্য। তাহলে বিয়োজ্যকে কি করতে হয়, নেগেশন করে চিহ্ন পরিবর্তন করতে হয়, এবং বিয়োজ্যটা এখন ছিল হচ্ছে ধনাত্মক। এখানে লেখা আছে বিয়োজ্য ধনাত্মক, 300কে নিগেশন করে পাই ঋণাত্মক 300। ঋণাত্মক যেহেতু হয়ে গেছে তাহলে ঋণাত্মক তার প্রকৃত মান বের হয় না, ঋণাত্মক 300 2 এর পরিপূরক। তাহলে আমরা প্রথমে করেছি কি, সেই ঋণাত্মক যে সংখ্যাটা ছিল সেটাকে প্রকৃত মান করেছি, তারপরে
এটাকে চেঞ্জ করে একের পরিপূরক করেছি, তারপরে এক যোগ করে 2 এর পরিপূরক করেছি। মানটা আমি আগে লিখে রেখেছি যাতে সময়টা কিছুটা কম লাগে। এইভাবে আমি বক্স করে করে তোমাদেরকে দেখাচ্ছি, বোঝার সুবিধার্থে তোমাদের পরীক্ষায় বক্স করতে হবে না, এটুকু মাথায় রাখি। এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। আসো আমরা এখানে ধনাত্মক যে মানটা বের করেছি সেটা লিখেছি এখানে, এবং ঋণাত্মকের মানটা এখানে লিখেছি। এবার আমরা যোগ করে দেখি, 1 আর 0 হয় 1, 1 আর 0 হয় 1, 0 1 হয় 1, 1 আর 0 হয় 1, 1 1 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, ক্যারি বিট থাকে 1, আবার 1 1 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, আবার ক্যারি বিট 1 থাকে, 1 1 2, 2 মানে বাইনারিতে 10, 10 এর 0 বাকি আছে 1, একটা এখানে দিয়ে দেবো, আবার 1 1 2, 2 মানে বাইনারিতে 10, বাকি আছে 1, আবার একটা এখানে দিয়ে দেবো, 1 1 2, 2 মানে 10, বাইনারিতে 10 এর 0 বসবে, বাকি আছে 1, একটা এখানে ক্যারি বিট হিসেবে বসে গেছে। তাহলে দেখো এটা ছিল 9 বিটের একটা অঙ্ক, কিন্তু এই যে 9 বিটের বাইরে একটা বিট চলে আসছে। যদি এরকম কখনো আসে তাহলে আমরা লিখবো এখানে ক্যারি বিট ওভারফ্লো হয়েছে, যা প্রযোজ্য নয়। যদি এমন হয় 9 বিটের অঙ্ক করতেছো কিন্তু উত্তরও 9 বিট আসছে, তাহলে এটা লেখার দরকার নেই। যদি 9 বিটের অঙ্ক করার উত্তর যদি 10 বিটের আসে, যেটা বাড়তি আসবে সেটা আমরা বাদ দিয়ে দেবো, তার পরিবর্তে আমরা এই কথাটা এখানে লিখে দেবো। উত্তর লেখার সময় কিন্তু এটা লেখা যাবে না, উত্তর এখান থেকে লিখতে হবে। 4টা 0 আসছে, 5টা 0 আসছে, 4টা 1 আসছে, আমরা এখানে 0টা কম দিয়েছি, একটা 0 দিয়ে দিলাম। তাহলে এটা ছিল অঙ্কটা। এবার আসি আমরা আরেকটা অঙ্কের মধ্যে। এখানে একটু দেখো, এখানে মানটা আছে অক্টাল, এখানে আছে হেক্সা। তাহলে আমরা দুইটাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করব। মানগুলো যদি ভিন্ন ভিন্ন থাকে প্রথমে তুমি এটাকে ডেসিমেলে রূপান্তর করে নেবে। তাহলে আমরা লিখেছি উদ্দীপকে উল্লেখিত x 461 এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই 305, এবং y 13b16 এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই 315। এই কাজটুকু তোমরা করবে ক্যালকুলেটর দিয়ে। তাহলে একটু খেয়াল করে দেখো ভালো করে, প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়। তাহলে যদি আমরা পার্থক্য করতে চাই, দেখো যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। যোগের মাধ্যমে পার্থক্য করার নিয়মটাই হচ্ছে 2 এর পরিপূরকের বিয়োগের নিয়ম। তাহলে এখন তো এটা করা যাবে না, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেছে হচ্ছে ছোট, পরের সংখ্যাটা বড়। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এই জন্য লিখলাম কি উদ্দীপকের প্রশ্নটিকে সাজিয়ে পাই। z ইকুয়াল, এখানে z এর কত উল্লেখ আছে, z ইকুয়াল x ছিল আগে, x-টাকে পরে দিছি, y ছিল পরে সেটাকে আগে দিছি, কারণ হচ্ছে y এর সংখ্যাটা বড়, এই জন্য আমরা y সংখ্যাটাকে আগে রাখলাম। তোমরা সবসময় মাথায় রাখবা বড় সংখ্যাটাকে শুরুর দিকে রাখলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আর যদি এটা বড় সংখ্যাটা আগে থাকে, ছোট সংখ্যাটা পরে থাকে, তাহলে তোমাকে এই লাইনটা লিখতে হবে না। আমি এই জন্য এই লাইনটাকে বোল্ড করে দিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এখন হয়ে গেছে y আগে, তার মানে y হচ্ছে কত, y এর মান হয়ে গেছে এখানে 315। তাহলে আমরা লিখবো ধনাত্মক, এটা তো এখন ধনাত্মক আছে, দেখো ধনাত্মক 315 এর প্রকৃত মান, এটার প্রকৃত মানটা আমরা বের করব। এবং এখন এই x হয়ে গেছে বিয়োজ্য, যেটাকে বিয়োগ করতেছি, তাই না, বিয়োগ করলে এটা বিয়োজ্য হয়ে যায়। তাহলে x এর মান কত ছিল 305, এবং বিয়োজ্য ধনাত্মক, এটা আগে ধনাত্মক ছিল, এখানে দেখো এটা ধনাত্মক আছে, বিয়োজ্য ধনাত্মক 305কে নিগেশন করে পাই ঋণাত্মক 305। তার মানে এটা ধনাত্মক ছিল, যে কারণে ঋণাত্মক হয়ে গেছে। যদি এটা ঋণাত্মক থাকতো তাহলে ধনাত্মক হয়ে যেত, উল্টা হয়ে যেত। তাহলে ঋণাত্মক 305-এর 2 এর পরিপূরকটা আমরা রাফ করে বের করলাম। তাহলে 315 যেহেতু বড় সংখ্যা, এটা উপরে আসছে, এটা মানটা আমরা লিখেছি, যেটা আমরা এখানে বের করলাম, এবং 305-এর মানটা আমরা এখানে লিখলাম। লিখে আমরা এটা যোগ করলাম, 1 1 2, 2 মানে বাইনারিতে 10, 10 এর 0 বাকি আছে 1, এখানে 1 2 আর ক্যারি বিট 1 ছিল, সেই কারণে 3 হয়ে গেছে। 3 মানে হচ্ছে, আমি একটু অঙ্কটাকে করে দেখানোর চেষ্টা করছি, 3 মানে হচ্ছে 11, বাইনারিতে 3 মানে হচ্ছে 11, 11 এর বর্ষ কত 1, বাকি আছে 1, এখানে 1 যদি দিয়ে দিই তাহলে এখানে 1 আছে 2, 2 মানে হচ্ছে 10, 10 এর 0 বাকি আছে 1, আবার 1 এখানে দিয়ে দিলে 3 হয়, 3 মানে 11, 11 1 বসতে বাকি আছে 1। তাহলে এখানে 1 যদি আমি দিয়ে দিই তাহলে 1 1 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, 1 এখানে দিয়ে দিলাম, ওই 1 1 2, 10 এর 0 বাকি আছে 1, একটা এখানে দিয়ে দিলাম। আবার এখানে দেখা যাচ্ছে সেম ঘটনাটা ঘটছে, আগের ক্যারি বিট 1 ছিল, আমি ক্যারি বিট একটা এখানে দিলাম, 1 1 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, একটা এখানে দিয়ে দিলাম, 1 1 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, আবার একটা এখানে দিয়ে দিলাম, 1 1 2, 2 মানে 10, 10 এর 0 বাকি আছে 1, একটা এখানে বসে গেছে। তাহলে একটা এখানে বসেছে হচ্ছে কি অ্যাজ এ ক্যারি বিট হিসেবে। তুমি দেখো অঙ্কটা হচ্ছে 9 বিটের, 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু এখানে একটা বাড়তি বিট চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো ক্যারি বিট। তাই আমি লিখেছি এখানে ক্যারি বিট ওভারফ্লো হয়েছে, যা প্রযোজ্য নয়। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 315 থেকে 305 বিয়োগ করলে 10 থাকে, মানে ধনাত্মক 10, যেহেতু ধনাত্মক সংখ্যাটা বড় তার আগে চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা লিখলাম ফলাফল ধনাত্মক 10, ধনাত্মক চিহ্নটা না দিলেও চলে,
আর যদি ঋণাত্মক হতো আমরা চিহ্নটা অবশ্যই দিতাম। আর এটা হচ্ছে ডেসিমেল সংখ্যার জন্য 10 লিখেছি। আর এই পাশে দেখো এটা ওভারফ্লোটা বাদ দিয়ে আমরা যেটা পেয়েছি এখানে সেটা এখানে আমরা লিখে দিয়েছি। সম্ভবত আমি এখানে একটা শূন্য কম দিয়েছি, শূন্যটা দিয়ে দিলাম। তা এটা হয়ে গেল 2 এর পরিপূরকের অঙ্ক। আমি এই শীটটি দিয়ে দিচ্ছি, ভিডিওটি দিয়ে দিচ্ছি। সবার প্রতি অনুরোধ থাকবে কয়েকবার করে ভিডিওটি দেখবে। আর আগে থেকে যদি বেসিক অল্প নলেজ না থাকে এটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কলেজে আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবার আলোচনা করে দেওয়ার জন্য। যদি প্রয়োজন পড়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।